আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2026 এবং অ্যাডমিশন ব্যাচের যারা ক্লাসটি করতে চান, আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের কোম্পানি সংগঠন, ম্যানেজমেন্ট প্রথম পত্রের অধ্যায় 5 কোম্পানি সংগঠন। আপনারা সকলেই জানেন এই অধ্যায়টি অন্যান্য অধ্যায়ের চেয়ে কিছুটা জটিল, অর্থাৎ এই অধ্যায়ে আপনার প্রশ্নগুলো, সৃজনশীলগুলো এবং এমসিকিউ গুলো একটু কঠিন ভাবে আসে এবং মনে হয় যে এই অধ্যায়টা একটু কঠিন। সবার কাছেই সবাই বলেন যে স্যার এই অধ্যায়টা অনেক কঠিন। ওকে, সবাই আমরা একটু ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যাই এবং ক্লাসটি শেয়ার করে দেই। ওকে, আমি একটু শেয়ার করে দিচ্ছি যেন সবাই করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কেননা আমাদের এই অধ্যায় থেকে এইচএসসি তে যেমন বেশি প্রশ্ন আসে, আবার অ্যাডমিশনে এই অধ্যায় থেকে কোশ্চেন আসে একটু বেশি। ঠিক আছে, ওকে, সবাই কি ঠিকভাবে শুনতে পাচ্ছেন? ওকে, আর খাতা কলম নিয়ে বসেন, যেন এগুলো লিখতে হয়। খাতা কলম নিয়ে বসেন, তাহলে আপনাদেরই ভালো হবে, কারণ অনেক কিছু লিখতে হতে, গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো লিখলে ভালো হবে। বিশেষ করে যারা বেসিকের সমস্যা যাদের এই অধ্যায়ের, তারা খাতা কলম নিয়ে বসেন। ঠিক আছে, ওকে, আমরা একদম একদম শুরু থেকে পড়াবো। সবাই একটু কষ্ট করে খাতা কলম নিয়ে বসেন, যেন ক্লাসের শেষে 20টি এমসিকিউর উপর একটি কুইজ পরীক্ষা হবে। আবারও বলছি, ক্লাস শেষে 20টি এমসিকিউর উপর একটি কুইজ পরীক্ষা নেওয়া হবে। আমাদের পরীক্ষা হবে 11টা 30 মিনিটে, আমাদের ক্লাসও তখন শেষ হয়ে যাবে। পরীক্ষা হবে 11টা 30 মিনিটে, তখন আমাদের ক্লাসও শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা মূল আলোচনা শুরু করে দেই। এই চ্যাপ্টার থেকে কয়টা এমসিকিউ আসবে? এই চ্যাপ্টার থেকে অ্যাডমিশনে একটু এমসিকিউ বেশি আসে, হ্যাঁ, 3-4টা এমসিকিউ আসেই। ওকে, তাহলে আমরা শুরু করি আজকের আলোচনা। আজকে হচ্ছে আমাদের কোম্পানি সংগঠনের উপর আলোচনা হবে, যেখানে ক্লাস শেষে 20টা এমসিকিউর কুইজ পরীক্ষা রয়েছে। তাই সবাই একটু নোট করবেন, কারণ আমি যা পড়াবো এর মধ্যে থেকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে 20টা এমসিকিউ কুইজ তৈরি করে রাখছি। ক্লাসের পরেই লিংক দিয়ে দিব 11টা 30 মিনিটে। ঠিক আছে, আগের পরীক্ষা আপনার 700+ শিক্ষার্থী দিয়েছিল। গত পরশু দিনের পরীক্ষা 700+ শিক্ষার্থী পরীক্ষাটা দিয়েছিল। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা প্রথমেই আলোচনা করব কোম্পানি সংগঠন। আর এই কোম্পানির সংগঠন, এটা থেকেই আলোচনা শুরু করব আমরা। প্রথমেই আমরা দেখি কোম্পানি সংগঠনের যে আপনার প্রথমেই রয়েছে কোম্পানি সংগঠনের সংজ্ঞাটা। সেই সংজ্ঞাটা সম্পর্কে একটু জেনে নেই। এই সংজ্ঞা দেওয়া আছে 2-1 ধারায়। কোম্পানি সংগঠনের সংজ্ঞা, সংজ্ঞাটা কি? যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে, সংগঠন মানে তো মুনাফা অর্জনের উদ্দেশ্য, আইন সৃষ্ট
কৃত্রিম ব্যক্তিসত্তা সম্পন্ন সীমিত দায়ের একটি বৃহদায়তন প্রতিষ্ঠানকে বলা হয় কোম্পানি সংগঠন। কি কি? আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তা সম্পন্ন সীমিত দায় ও বৃহদায়তন এই প্রতিষ্ঠানটা হচ্ছে কোম্পানি সংগঠন। যেমন আকিস গ্রুপ, প্রাণ, আরএফএল গ্রুপ, এগুলো প্রাইভেট পাবলিক কোম্পানি হইতে পারে, আরো অনেক ধরনের কোম্পানি আছে। এরপরে আসেন কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো থেকেই এমসিকিউ বেশি আছে। আবারও বলছি, এই বৈশিষ্ট্যগুলো থেকেই এমসিকিউ বেশি থাকে। হ্যাঁ, বাংলা ক্লাসও হবে, আমাদের বাংলা ক্লাসও হবে। এই সব শিডিউল একটা পেয়ে যাবেন, আপনাদের একটা রুটিন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওকে, দেখেন কোম্পানি আইন কত সাল? 1994। অংশীদারি আইন ছিল 1932। এটা হচ্ছে বৃহদায়তন প্রতিষ্ঠান, কারণ যেহেতু প্রচুর মূলধন সংগ্রহ করা যায় এজন্য বড় আকৃতি, বৃহৎ, প্রচুর মূলধন, এখানে প্রচুর মূলধন সংগ্রহ করা যায়, শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করে, তো এই জন্য আইন সৃষ্ট প্রতিষ্ঠান, আইনের মাধ্যমে গঠিত হয়, আইনের মাধ্যমে এর সমাপ্তি ঘটে। বুঝতে পারছেন? এটা আইন দ্বারা গঠিত হয়। কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, এর মানে হচ্ছে কোম্পানি নিজের নামে পরিচালিত হয়, নিজ নামে পরিচালিত হবে, কোম্পানি নিজের নামে পরিচালিত হয়। কোম্পানি চাইলে আপনার নামে মামলা করতে পারবে, আবার আপনিও চাইলে কোম্পানির নামে মামলা করতে পারবেন। যেমন বাটা কোম্পানি, আরএফএল কোম্পানি, এগুলো হচ্ছে কোম্পানি। কোম্পানি ব্যক্তি না হওয়ার পরেও ব্যক্তির ন্যায় বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে, অর্থাৎ কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। যেমন আপনার নামে কেউ মামলা করতে পারবে, আপনিও কোনো প্রতিষ্ঠান ব্যক্তির নামে মামলা করতে পারবেন। ঠিক একইভাবে আপনি আরএফএল, বাটা, প্রাণ, আকিস এই কোম্পানির নামে মামলা করতে পারবেন, ওই কোম্পানিগুলো আপনার নামে মামলা করতে পারবে। এটাই হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। চিরন্তন অস্তিত্ব, সহজে বিলুপ্ত হয় না। এটা দ্বারা বোঝানো হচ্ছে সহজে বিলুপ্ত হয় না। কোনো কারণে কোনো আপনি হস্তান্তর করে দিলেন, আপনার মালিকানা সত্ত্বটা আপনি হস্তান্তর করে দিলেন, কোনো শেয়ার হোল্ডারের মৃত্যু হলো, এটা এর এত সহজে বিলুপ্ত হয় না। চিরন্তন অস্তিত্ব হচ্ছে সহজে বিলুপ্ত হয় না, সহজে বিলুপ্ত হয় না। এই যে বাটা কোম্পানির মালিক যদি মারা যায়, তাহলে বাটা কোম্পানি কি বন্ধ করে দিবে? দিবে না, এটা চলতে থাকবে। এটা চিরন্তন অস্তিত্বের অধিকারী। এই পাঁচটা বিষয় ক্লিয়ার কিনা জানান, তাহলে আমি পরের ধাপে যাব। কোম্পানি আইন 1994, এটা বৃহদায়তন প্রতিষ্ঠান, আইনের মাধ্যমে গঠিত হয়, আইনের মাধ্যমে সমাপ্তি হয়। কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, কারণ নিজ নামে পরিচালিত হইতে পারে, এরা মামলা করার অধিকার রাখে। চিরন্তন অস্তিত্ব, সহজে বিলুপ্ত হয় না, কারো শেয়ার হস্তান্তর করলো, কোন অংশীদার শেয়ার হোল্ডারের মৃত্যু হইলো, এটা বিলোপ সাধন হবে না। ওকে, এইটুকু ক্লিয়ার হইলে বলবেন, তাহলে আমরা তার পরের স্লাইডে যাব। এইটুকু ক্লিয়ার হইলে বলবেন। ওকে, সিয়াম, হাবিব, ওকে, বাকিরা একটু জানাবেন। আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমার জন্য সুবিধা হয়, যে কারা কারা বুঝতে পারছে, আমারও বুঝতে একটু সুবিধা হয়। ঠিক আছে? ওকে, হাবিব, জাফর, ওকে, ঠিক আছে। অনেকেই জানালেন যে তাদেরও ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা তারপরে স্লাইডে যাই। বৈশিষ্ট্যগুলো দেখেন ভালো করে, বৈশিষ্ট্যগুলো এগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো। এরপর আসেন 6 নম্বর, মালিকানা ও ব্যবস্থাপনা আলাদা। আমরা দেখি কি, এক মালিকানা সংগঠনের যিনি মালিক তিনি ব্যবসাটা পরিচালনা করেন, কিন্তু কোম্পানি সংগঠনে যারা শেয়ার হোল্ডার মানে যারা মালিক তারা ব্যবস্থাপক না। ব্যবস্থাপক হচ্ছে তারা আলাদাভাবে রাখে, আলাদাভাবে রাখে বেতন দিয়ে, তৃতীয় পক্ষের মাধ্যমে রাখে। তৃতীয় পক্ষ ওই যে রাখে না প্রতিষ্ঠানের এমডি, জিএম, তারা কোনো প্রতিষ্ঠানের মালিক না,
তারা হচ্ছে বেতনভুক্ত কর্মকর্তা। তারা হচ্ছে বেতনভুক্ত কর্মকর্তা, অর্থাৎ আমরা দেখতে পাই কোম্পানি সংগঠনের যারা মালিক তারা ব্যবস্থাপনা করে না। এরা দুইজন হচ্ছে আলাদা, মালিক পক্ষ আলাদা, আবার কোম্পানি পরিচালনা করবে তারা আলাদা। শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করে, 100 টাকা করে শেয়ার হইতে পারে, 200 টাকা করে শেয়ার হইতে পারে। তারা কোম্পানি সংগঠন কিভাবে শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করে। সীমিত দায় সম্পন্ন কোম্পানি প্রতিষ্ঠান হচ্ছে সীমিত দায়। আপনি যদি 100 টাকা করে 5টা শেয়ার কিনেন, তাহলে আপনার দায় হচ্ছে 500 টাকা। অর্থাৎ যতটুকু মূলধন আপনি বিনিয়োগ করবেন আপনার দায় ততটুকু, মূলধনের চেয়ে অতিরিক্ত দায় বহন করতে হয় না। এটা হচ্ছে আমাদের সীমিত দায় সম্পন্ন প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। বাধ্যতামূলক নিবন্ধন, দেখেন অংশীদারি ব্যবসায় নিবন্ধন মন চাইলে করবেন, না মন চাইলে নাই, কিন্তু কোম্পানি সংগঠন হইলে তার নিবন্ধন করা বাধ্যতামূলক, করতে হবেই। সাধারণ সিলমোহর, কোম্পানি সংগঠনের একটা সিলমোহর থাকে, এরকম একটা সিলমোহর থাকে, ওইটা দিয়ে সিল দিলে কি হয়, গ্রান্টেড, অনুমতি। সাধারণ সিলমোহর থাকে একটা। এগুলো হচ্ছে কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য। মালিক ব্যবস্থাপনা আলাদা, শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ, দায় হচ্ছে সীমিত। সীমিত বলতে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে মূলধন পর্যন্ত, যতটুকু মূলধন আপনি ইনভেস্ট করবেন ওই মূলধন পর্যন্ত আপনার দায় থাকবে, তার চেয়ে বেশি দায় বহন করতে হয় না। বাধ্যতামূলক নিবন্ধন, সাধারণ সিলমোহর থাকে। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমি পরের স্লাইডে যাব। দেখেন তো এইটুকু বুঝতে পারছেন কিনা? ব্যবসা সময়টা স্পেকে 30 টাইমস কি কমন। আচ্ছা, ওকে, এইটুকু ক্লিয়ার কিনা দেখেন। মাকসুদা সুলতানা, মিম আক্তার, নীতিক্ষা রয়, অনুপমা, ওহো নাম অনেক কঠিন, মিম আক্তার, তাদেরও ক্লিয়ার। বাকিরাও কি বুঝতে পারছেন কিনা একটু জানাবেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হয় আসলে কারা কারা বুঝতে পারছে, তাহলে আমি পরেরটাই চলে যেতে পারি, ধরে নিতে পারি বাকিরাও বুঝতে পারছেন। ওকে, রাকিবুল, জাফর, খালেদ ভাই, সিয়াম। আচ্ছা, তারপর লাস্ট 5টা বৈশিষ্ট্য দেখি। কোম্পানি সংগঠনের আরো বৈশিষ্ট্য কিছু। শেয়ার হস্তান্তর যোগ্যতা, ধরেন নাজমুল স্যার তার শেয়ারটাকে চাইলে শহীদ স্যারের কাছে হস্তান্তর করতে পারবে যদি সেটা কোম্পানি সংগঠন হয়। অংশীদারি ব্যবসায় শেয়ার হস্তান্তর করা যায় না, কোম্পানি সংগঠনে শেয়ার হস্তান্তর করা যায়। ঠিক আছে, শেয়ার হস্তান্তর যোগ্যতা। উন্নত প্রযুক্তি ব্যবহার, এখন তো কোম্পানিগুলো কম্পিউটার ব্যবহার করে, কম্পিউটারাইজড পদ্ধতি ব্যবহার করে, তাই না? কম্পিউটারাইজড এই পদ্ধতি ব্যবহার করে। জটিল গঠন প্রণালী, ওই যে আইনগত জটিলতা আছে, আইনগত জটিলতা, নিবন্ধন করতে হয়, তারপর আরো বিভিন্ন বিষয় আছে। এক মালিকানা, তবে চায়ের দোকান চাইলেই বসায় দিতে পারেন, অংশীদারি ব্যবসা চুক্তি করে বসায় দিতে পারেন, কিন্তু কোম্পানি এত সহজে বসানো যায় না। উত্তম বিনিয়োগ ক্ষেত্র, কারণ এখানে বৃহৎ মূলধন এবং এখানে উত্তম বিনিয়োগ ক্ষেত্র। এটা বিশ্বে প্রথম কোম্পানি আইন পাস 1844 সালে। বিশ্বে প্রথম কোম্পানি আইন পাস হয় কত সালে? 1844 সালে। এটা এমসিকিউতে আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এটা। হ্যাঁ, ওকে, তাহলে এখানে দেখেন শেয়ার হস্তান্তর করতে পারবেন, উন্নত প্রযুক্তির ব্যবহার, গঠন প্রণালী একটু জটিল, উত্তম বিনিয়োগ ক্ষেত্র, কোম্পানি আইন প্রথম পাস হয়েছে 1844 সালে। ওকে, ইজ ইট ক্লিয়ার? কোম্পানির বৈশিষ্ট্যগুলো সব। এই অধ্যায় কিন্তু অনেক বড়, অনেক টপিকস আছে। হ্যাঁ, এই অধ্যায় অনেক বড় এবং টপিকস অনেক বেশি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা তারপরের টপিকসে যাই। স্যার আরেকবার বলেন। ওকে, কোনটা বলবো?
শেয়ার হস্তান্তর যোগ্যতা, শেয়ার হস্তান্তর করতে পারবেন আরেকজনের কাছে আপনার শেয়ার, কোনো সমস্যা নাই, বিক্রি করে দেওয়া যায়। উন্নত প্রযুক্তির ব্যবহার, জটিল গঠন প্রণালীগত বিষয় সহজ, উত্তম বিনিয়োগ ক্ষেত্র সহজ। আর বিশ্বের প্রথম কোম্পানি আইন এত মুখস্থ করতে হবে। এই হচ্ছে কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য 15টা। ওকে, যা দেখাইছিলাম একবার করে দেখাই। আইন 1994, কিন্তু প্রথম আইন পাস হয়েছে 1844 সালে। বৃহদায়তন প্রতিষ্ঠান, আইন সৃষ্ট প্রতিষ্ঠান, কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, চিরন্তন অস্তিত্ব, মানে সহজে বিলুপ্ত হয় না। মালিক আর ব্যবস্থাপক আলাদা। যিনি মালিক তিনি ব্যবস্থাপনা থাকেন না। মালিক শেয়ার হোল্ডাররা, আর ব্যবস্থাপক যারা তারা এমডি জিএম, তারা তৃতীয় কোনো পক্ষের বেতনভুক্ত কর্মকর্তা, তারা মালিক না। শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ, সীমিত দায়, অর্থাৎ আপনি 100টা শেয়ার যদি কিনেন, মানে 100টা শেয়ার আপনি 50 টাকা করে কিনেন, তাহলে আপনার দায় কত? 100 গুণ 50, 5000 টাকা। এর চেয়ে বেশি দায় বহন করতে হবে না। নিবন্ধন করা বাধ্যতামূলক, সাধারণ সিলমোহর থাকে। শেয়ার হস্তান্তর যোগ্যতা, শেয়ার হস্তান্তর করতে পারবেন অন্য ব্যক্তির কাছে। উন্নত প্রযুক্তি, জটিল গঠন প্রণালী, উত্তম বিনিয়োগ ক্ষেত্র, প্রথম কোম্পানি আইন পাস 1844। এগুলো হলো বেসিক আলোচনা, এইখান থেকে পড়ুন, এইগুলো আসবে। এটা আসে কতে বা এমসিকিউতে। এই যে এটা, সনদপ্রাপ্ত কোম্পানি কাকে বলে? সনদপ্রাপ্ত কোম্পানিটা কাকে বলে, এগুলো আসে কতে। চলুন আমরা দেখি। সনদপ্রাপ্ত, আমরা সবাই জানি এক সময় ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা আমাদের শাসন করত। ওই ব্রিটিশদের সময়ে তারা যে কোম্পানিগুলো গঠন করছিল, সেই ব্রিটিশদের সময়ে আমাদের যে কোম্পানিগুলো গঠিত হয়েছিল, সেই কোম্পানিগুলো হচ্ছে আমাদের সনদপ্রাপ্ত কোম্পানি। ব্রিটিশ রাজা রানীদের বিশেষ অধ্যাদেশ বলে গঠিত কোম্পানি, যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে একটি সনদপ্রাপ্ত কোম্পানি। এক সময় যে বাংলাদেশ ব্রিটিশদের অধীনে ছিল, তখন যে কোম্পানিগুলো গঠিত হয়েছে তাদের আদেশে। ঠিক আছে, ওকে। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি। এটা কতে আসে? বেশিরভাগ সময় কতে আসে। ওকে, এবার আসেন সংবিধিবদ্ধ কোম্পানি। ব্রিটিশ যখন চলে গেছে, এখন বাংলাদেশ সরকার, রাষ্ট্রপতি, সংবিধান বা সংসদের বিশেষ কোনো অধ্যাদেশ বলে গঠিত কোম্পানিকে এই সংবিধিবদ্ধ কোম্পানি বলে। দেশের আইনসভা, রাষ্ট্রপতি, সরকার বা সংবিধানের বিশেষ অধ্যাদেশ, মানে বিশেষ আদেশে, বিশেষ প্রয়োজনে, বিশেষ অধ্যাদেশ বলে গঠিত কোম্পানি। উদাহরণগুলো কি কি? যেমন টিসিবি, ওই যে ট্রাক আছে না, ট্রাকের পিছনে যে মানুষ পণ্য কিনে, যে পেঁয়াজ, বিটিবি, রাজুক, ওয়াসা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ডেসকো, বাংলাদেশ ব্যাংক, জীবন বীমা কর্পোরেশন, সাধারণ বীমা কর্পোরেশন, এগুলো হচ্ছে সংবিধিবদ্ধ কোম্পানি। দেশের আইনসভা, রাষ্ট্রপতি বা সরকারের বিশেষ অধ্যাদেশ বলে গঠিত। এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে আসে, প্রায় সময়ই আসে। উদাহরণগুলো ভালো করে দেখেন। ব্রিটিশ রাজা রানীদের সময় যে কোম্পানি গঠিত হয়েছে, সনদপ্রাপ্ত কোম্পানি। আর এখনকার সরকার, রাষ্ট্রপতি, সংবিধানের বিশেষ অধ্যাদেশ বলে যে কোম্পানি গঠিত হচ্ছে, সেগুলো সংবিধিবদ্ধ কোম্পানি। ওকে, ক্লিয়ার? এইটুকু বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা, সবাই একটু পড়াশোনার দিকে খেয়াল করুন। আপনাদের টেস্ট পরীক্ষা যেহেতু শেষ, এইচএসসি 26-এর, এখন কিন্তু আপনাদের ফাইনালের প্রস্তুতি নেওয়ার সময়। আবার বলছি, এখন হচ্ছে আপনাদের ফাইনালের প্রস্তুতি নেওয়ার সময়।
তো পড়াশোনার দিকে অবহেলা না করে একটু সিরিয়াস হয়ে যান, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। ওকে, আচ্ছা, তারপরে আসি। এরপরে দেখেন এগুলো থেকে এইটা বেশি আসে, হোল্ডিং সাবসিডিয়ারি কোম্পানি। ধরেন বসুন্ধরা কোম্পানি এক্স কোম্পানির 60% শেয়ার কিনে নিল, ওয়াই কোম্পানির 51% শেয়ার কিনে নিল, জেড কোম্পানির 90% শেয়ার কিনে নিল। তখন এই যে বড় কোম্পানি যেটা, এই বড় কোম্পানিটাকে বলা হবে হোল্ডিং কোম্পানি। আর এই যে দেখেন না ছোট ছোট কোম্পানি, এই যে এক্স কোম্পানি, ওয়াই কোম্পানি, জেড কোম্পানি, এগুলোকে বলা হবে সাবসিডিয়ারি কোম্পানি। এই ছোট কোম্পানিগুলোকে বলা হয় সাবসিডিয়ারি। তাহলে আমরা বলতে পারি কি, যখন একটি বড় কোম্পানি অপেক্ষাকৃত ছোট কোম্পানির 51% বেশি শেয়ার কিনে নেয়, তখন সেই বড় কোম্পানিকে বলে হোল্ডিং কোম্পানি, আর ছোট কোম্পানিগুলোকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি। এই এক্স, ওয়াই, জেড, বসুন্ধরা কোম্পানি যা বলবে এই কোম্পানিগুলো তাই পালনে বাধ্য থাকবে। বসুন্ধরা কোম্পানি যা বলবে এই ছোট কোম্পানিগুলো তাই পালনে বাধ্য, কারণ তাদের অধিকাংশ শেয়ার বসুন্ধরা কিনে নিছে। ঠিক আছে, তা বড় কোম্পানিকে বলা হয় কি, বড় কোম্পানি হচ্ছে হোল্ডিং, ছোট কোম্পানিগুলো সাবসিডিয়ারি। ওই যে আমরা সাবলেট ভাড়া দিই না, এরকম। এটা ক্লিয়ার কিনা বলেন, এটা একটু জটিল ছিল। এমসিকিউ কি মুখস্থ করতে হয়? আপনি মুখস্থ করবেন কেন? এমসিকিউ গুলো বেসিক আর আপনি পড়বেন, এমসিকিউ মুখস্থ করতে হবে কেন? আপনি এমসিকিউ গুলো বুঝতে হবে আগে, বুঝে পরে আপনি ঠান্ডা মাথায় পড়বেন। এগুলো তো আপনার মুখস্থর বিষয় নয়, বুঝতে পারলেই হয়ে যায়। প্রথম প্রথম লিখে লিখে পড়তে হয়, আর শুরুতে একটু মুখস্থ করতে হয়। প্রথম প্রথম তো বোঝা যায় না, তখন মুখস্থ করতে হয়। হ্যাঁ, আচ্ছা, এরপর আসি আমরা। এটা ইম্পর্টেন্ট, মোটামুটি নিশ্চিতই বলা যায় গ হতে এটা থেকে প্রশ্ন আসবেই। প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি। প্রাইভেট কোম্পানির দেখেন, প্রাইভেট কোম্পানির সদস্য 2 থেকে 50 জন, কিন্তু পাবলিক কোম্পানির সদস্য হচ্ছে 7 থেকে অসীম, বা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। যে শেয়ার সংখ্যা কত এটা, ঠিক আছে। ন্যূনতম পরিচালক কয়জন পরিচালক থাকবে? প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে 2 জন পরিচালক থাকে, কিন্তু পাবলিকের ক্ষেত্রে কমপক্ষে 3 জন পরিচালক থাকতে হবে। মূলধনের পরিমাণ সাধারণত এদের মূলধন একটু কম থাকে, আর এদের মূলধনের পরিমাণটা একটু বেশি থাকে। শেয়ার বা ঋণপত্র, এইটা দেখেন, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। শেয়ার বা ঋণপত্র, এরা বাজারে ছাড়তে পারে না, শেয়ারও ছাড়তে পারবে না, ঋণপত্র ছাড়তে পারবে না। শুধু নিজেদের মধ্যে শেয়ার, সদস্যদের মধ্যে, এই যে 2 থেকে 50 জন সদস্য, তাদের মধ্যে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবে। কিন্তু এই পাবলিক কোম্পানি হইলে শেয়ারও ছাড়তে পারবে, ঋণপত্র ছাড়তে পারবে। ঠিক আছে, বাজার থেকে শেয়ার, ঋণপত্র ছেড়ে টাকা সংগ্রহ করতে পারবে। এরা পারবে না, এরা পারবে, এটা ইম্পর্টেন্ট বেশি। এরপর দেখেন কাজ শুরু, এরা নিবন্ধন করার পরেই কাজ শুরু করতে পারে, কিন্তু এরা নিবন্ধনের পরে পাবলিক কোম্পানি কাজ শুরু করতে পারবে না। তাদের জন্য কার্যারম্ভের অনুমতিপত্র লাগবে, এটা কার্যারম্ভের অনুমতিপত্র লাগবে। এরা নিবন্ধনের পর কাজ শুরু করতে পারে প্রাইভেট কোম্পানি, কিন্তু নিবন্ধনের পর কাজ শুরু করতে পারবে না, কার্যারম্ভের অনুমতিপত্র লাগবে পাবলিক কোম্পানির। বিধিবদ্ধ সভা যেটা 6 মাসের মধ্যে করতে হয়, সেটা পাবলিক কোম্পানির লাগবে, প্রাইভেট কোম্পানির লাগে না। ন্যূনতম মূলধন সংগ্রহ, এই 5% ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়, সেটা পাবলিক কোম্পানির, প্রাইভেট কোম্পানির এটাও লাগবে না। এটা মুখস্থ করেন, কাজে দিবে, এটা মুখস্থ করেন, এটা ভালো হবে, বেশি গুরুত্বপূর্ণ এটা। সদস্য সংখ্যা প্রাইভেট কোম্পানির 2 থেকে 50, আর পাবলিক কোম্পানির 7 থেকে অসীম। ন্যূনতম পরিচালক এখানে 2 জন,
এখানে 3 জন। মূলধনের পরিমাণ প্রাইভেটের ক্ষেত্রে মূলধন কম, পাবলিকের ক্ষেত্রে মূলধন বেশি। শেয়ার এবং ঋণপত্র বাজারে ছাড়তে পারে না, বাজারে ছাড়তে পারবে। কাজ শুরু, নিবন্ধনের পরে কাজ শুরু। এই কাজ শুরু করার জন্য এই এক্সট্রা দলিলটা লাগবে। বিধিবদ্ধ সভা, এটা লাগবে 6 মাসের মধ্যে। ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় মোট মূলধনের 5%। আর বিধিবদ্ধ সভারও প্রয়োজন নাই, আর ন্যূনতম মূলধন সংগ্রহেরও প্রয়োজন নাই। এটা মুখস্থ করেন। এটা ক্লিয়ার হইলে বলবেন, তাহলে আমরা সামনে এগিয়ে যাব। এটা টেস্ট পরীক্ষায় বেশিরভাগ সময় থাকে। এটা এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এটা প্রায় সময় বিভিন্ন পরীক্ষায়ও থাকে। এটা মূলত একাডেমিক পড়া। স্যার এই ক্লাসটি রেকর্ড পাওয়া যাবে? হ্যাঁ পাবেন। এটা মূলত একাডেমিক ক্লাস, তবে এইটার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন। যদি আপনার বেসিক সমস্যা থাকে তাহলে আপনি শিখতে পারবেন এটা। হ্যাঁ, ওকে। ক্লাস শেষে আমি একটা এক্সাম নিয়ে দেখবো কার কি অবস্থা। এবার একটা প্রাইভেট কোম্পানিকে আপনি কি পাবলিকে রূপান্তর করতে পারবেন? এটা আসে ঘতে। প্রাইভেট কোম্পানিকে পাবলিকে রূপান্তর, অর্থাৎ কিভাবে একটি প্রাইভেট কোম্পানিকে পাবলিক কোম্পানিতে আপনি রূপান্তর করবেন, এটা আসে সৃজনশীল প্রশ্নের 4-এ। ঠিক আছে, কিভাবে রূপান্তর করবেন দেখেন। প্রথমে কোম্পানির সাধারণ সভায় সিদ্ধান্ত পাশ করতে হবে। শেয়ার হোল্ডাররা সবাই মিলে বসবে, এই আমরা তো প্রাইভেট প্রতিষ্ঠান থেকে পাবলিকে রূপান্তর করতে চাই, আপনারা কি বলেন? হ্যাঁ ঠিক আছে করেন। এটা একটা সম্মতি লাগবে সবার। তারপর সদস্য সংখ্যা 7 জন। ন্যূনতম 7 জন না হইলে পাবলিক কোম্পানিতে রূপান্তর করা যাবে না। যদি এর চেয়ে কম হয় তাহলে বাড়াইতে হবে, কারণ 7 জনের কম পাবলিক কোম্পানি হয় না। এরপর আসেন, নিবন্ধকের নিকট অনুমতি নিতে হবে। যে নিবন্ধক, তার থেকে অনুমতি নেবেন। স্যার আমরা তো প্রাইভেট কোম্পানি ছিলাম, এখন পাবলিকে করতে চাই, ঠিক আছে, ওকে, অনুমতি নিতে হবে। স্মারকলিপি পরিবর্তন করতে হবে। এটা কোম্পানির মূল দলিল। এই মূল দলিলটা পরিবর্তন করতে হবে যে প্রাইভেট কোম্পানি থেকে পাবলিকে রূপান্তর করতে চাই। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পালন করবেন। শেষ। কি কি? সাধারণ সভায় সিদ্ধান্ত পাস, সদস্য সংখ্যা 7 জনের বেশি হইতে হবে, নিবন্ধকের নিকট অনুমতি নিতে হবে, স্মারকলিপি পরিবর্তন করতে হবে, এছাড়া অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পালন করতে হবে। এটা ঘতে আসে। ক্লিয়ার? তাহলে আমি পরের টপিকসে যাব। এটুকু হয়ে গেলে আমি তার পরের টপিকসে যাব। ব্যাচেলর লুফি রহমান, সিয়াম, জাফর, ওকে। আচ্ছা, বাকিরাও কি বুঝতে পেরেছেন? ওকে, আয়েশা, নিতিশা, ইফতি, ওকে ঠিক আছে। তারপর আসি আমরা কোম্পানি গঠনের পর্যায়। কোম্পানির গঠনের পর্যায় কয়টি? 4টি। প্রথমে উদ্যোগ গ্রহণ করবেন, যে ন্যূনতম 2 জন সদস্য, বা পাবলিক হলে 7 জন সদস্য। দলিলপত্র প্রণয়ন, বিভিন্ন দলিলপত্র আছে না, স্মারকলিপি, সংঘ স্মারক, নিবন্ধনপত্র, এগুলো এসব কিছু তৈরি করতে হবে। নিবন্ধন পর্যায়, ওকে, নিবন্ধকের পর্যায়ে নিবন্ধন করবেন, নিবন্ধন করবেন। এরপরই কাজ শুরু করতে পারবে প্রাইভেট। কার্যালয়ের অনুমতি পর্যায়। এই 4টা পর্যায় মুখস্থ করে রাখেন। মাঝে মধ্যে আসে, এমসিকিউতে আসে, সৃজনশীলে আসে। কোম্পানির গঠনের পর্যায় কয়টি? 4টি। কি কি? উদ্যোগ গ্রহণ, দলিলপত্র প্রণয়ন, নিবন্ধনপত্র সংগ্রহ, কার্যারম্ভ পর্যায়। এই কার্যারম্ভ পর্যায় এটা শুধুমাত্র পাবলিক কোম্পানির দরকার হয়, কার্যারম্ভের অনুমতিপত্র পাবলিক। আর প্রাইভেট কোম্পানি হইলে নিবন্ধনের পরেই কাজ শুরু করতে পারে। প্রাইভেট কোম্পানি নিবন্ধন করার পরেই কাজ শুরু করতে পারবে। এটা একটু মুখস্থ করে নেবেন যে কোম্পানির গঠনের পর্যায়ে 4টি। এইগুলোই আসেন। বিভিন্ন প্রকার দলিল, এগুলো গঘতে আসে এবং এমসিকিউতেও প্রচুর আসে। কোম্পানির বিভিন্ন প্রকার দলিল। আচ্ছা, দেখেন প্রথম দলিল হচ্ছে
স্মারকলিপি। কোম্পানির প্রথম দলিল কি? স্মারকলিপি। এটা কোম্পানির প্রধান বা মূল দলিল। এখানে কোম্পানির মূল যে বিষয়গুলো থাকে, মূল বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে লেখা থাকে, মূল বিষয়। একে কি কি নাম বলা হয় দেখেন, স্মারকলিপির আরো নাম আছে, সংঘ স্মারক, পরিমেল বন্ধ, সংবিধান, গঠনতন্ত্র, ব্লুপ্রিন্ট, এগুলো বলা হয় স্মারকলিপিকে। স্মারকলিপির আরো অন্যান্য নাম সংঘ স্মারক, পরিমেল বন্ধ, সংবিধান, গঠনতন্ত্র, ব্লুপ্রিন্ট। মুখস্থ করেন এটা। আজকের পরীক্ষার এমসিকিউতে এখান থেকে একটা আছে এমসিকিউ, এখান থেকে একটা এমসিকিউ আছে। আজকে যে পরীক্ষা নিব 20টা এমসিকিউর উপর, তার মধ্যে এখান থেকে একটা আছে। ক্লাস কোন সময় শেষ হবে? ক্লাস শেষ হবে হচ্ছে 11টা 30 মিনিটে। হ্যাঁ, 11টা 30 মিনিটে ক্লাস শেষ হবে। তখনই আপনাদের এক্সামের লিংক দেওয়া হবে, এক্সাম দিয়ে দিবেন। ওকে না, এই চ্যাপ্টারে তো আজকেই প্রথম ক্লাস, এর আগে ক্লাস হয় নাই। আজকের ক্লাসই শেষ করে দেবেন ইনশাআল্লাহ। টেনশনের কিছু নয়, ঠান্ডা মাথায় করেন। ওকে, ঠিক আছে। তারপরে আসি আমরা, এটা হচ্ছে কোম্পানির প্রধান দলিল স্মারকলিপি। এখানে মনে রাখবেন, এখানে মূল বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে লেখা থাকে। দেখেন, এই যে আসেন, কোম্পানির যে স্মারকলিপিতে 6টা গুরুত্বপূর্ণ ধারা আছে। কোম্পানির স্মারকলিপিতে কি কি ধারা দেখেন? 1, নাম, ঠিকানা, উদ্দেশ্য। আপনার নাম কি? আপনার ঠিকানা কই? আপনি উদ্দেশ্য কি? কেন এসেছেন? মূলধন, দায়, সম্মতি। প্রতিষ্ঠানের মূলধন কত টাকা? দায় কিরকম? সকলের সম্মতি আছে নাকি? এই 6টি গুরুত্বপূর্ণ ধারা স্মারকলিপির। নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি। নাম, ঠিকানা, উদ্দেশ্য মুখস্থ করেন। নাম, ঠিকানা, উদ্দেশ্য, নাম, ঠিকানা, উদ্দেশ্য। এছাড়া আপনারা বলছেন না, মূলধন এ সমান সমান এল প্লাস ও ই % দায়, মূলধন, আর সম্পদের জায়গায় সম্মতি লিখে দিবেন, সম্মতি। তাহলে মনে থাকবে, সম্পদ না, আবার সম্পত্তি দেখেন না, সম্মতি বোঝানোর জন্য, এই যে বোঝানোর জন্য এটা লিখছি মূলত। হ্যাঁ, ওকে। নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি, 6টা। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা, এটা হচ্ছে কর্মপন্থার নকশা আছে। এটা হচ্ছে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা। আর এই নাম ধারা পরিবর্তন করার জন্য সরকারের অনুমতি লাগে, সরকারের অনুমতি লাগবে নাম পরিবর্তন করতে চাইলে। এটা একটু নাম ধারা পরিবর্তন করার জন্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে উদ্দেশ্য ধারা। এটা কি ক্লিয়ার? তাহলে আমি তার পরের টপিকসে যাব। এটুকু ক্লিয়ার কিনা জানাবেন, তাহলে আমি তার পরের টপিকসে যাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা উদ্দেশ্য ধারা। আর সরকারের অনুমতি লাগবে যদি আপনি নাম পরিবর্তন করতে চান, নাম ধারা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা উদ্দেশ্য ধারা। আর ধারাগুলো কি কি? নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি। 6টা ধারা আছে, টোটাল 6টা ধারা। ওকে, আচ্ছা। তারপর আসি আমরা পরিমেল নিয়মাবলী। এটা হচ্ছে কোম্পানির সেকেন্ড গুরুত্বপূর্ণ দলিল। পরিমেল নিয়মাবলী হচ্ছে সেকেন্ড গুরুত্বপূর্ণ দলিল। এখানে কোম্পানির অভ্যন্তরীণ, দেখেন, অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী লেখা থাকে। কোম্পানির অভ্যন্তরীণ মানে ভিতরের পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী লেখা থাকে আমাদের এই পরিমেল নিয়মাবলীতে, কিভাবে অপারেটিং করা হয়। এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। আর এই পরিমেল নিয়মাবলীর বিকল্প টেবিল এ বা তফসিল 1। আবারও শোনেন, এই যে পরিমেল নিয়মাবলী, এর বিকল্প দলিল আছে। এটার বিকল্প দলিল হচ্ছে টেবিল এ বা তফসিল 1। এই টেবিল এ বা তফসিল 1 এটা
ঘোষণা করতে পারে হচ্ছে পাবলিক কোম্পানি। যদি পাবলিক কোম্পানি চায় তারা পরিমেল নিয়মাবলী তৈরি না করে তার বিকল্প হিসেবে টেবিল এ বা তফসিল 1 এটাকে তারা গ্রহণ করতে পারবে। তার মানে আমি বলতে চাচ্ছি পরিমেল নিয়মাবলী কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। এইখানে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম কানুন লেখা থাকে। এটি এটি আরেকটা নাম হচ্ছে সংঘবিধি। এটাকে বলা হয় সংঘ বিধি, এটার আরেকটা নাম। এটার বিকল্প দলিল হচ্ছে টেবিল এ বা তফসিল 1, টেবিল এ বা তফসিল 1। ক্লিয়ার? এগুলো কিন্তু অনেক কঠিন পড়াশোনা, ঠিক আছে? এগুলো অনেক কঠিন এবং জটিল বিষয় কিন্তু। ওকে, আমাদের শহীদুজ্জামান শহীদ স্যার তিনি চলে আসছেন আপনাদের ক্লাস করতে। ওকে, স্যারের অনেক ক্লিয়ার হয়ে গেছে যে পরিমেল নিয়মাবলীর বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আসেন নিবন্ধন পত্র। এই নিবন্ধন পত্র যার মাধ্যমে কোম্পানি জন্ম লাভ করে, এর মাধ্যমে কোম্পানি জন্ম লাভ করে। আপনাদের সবার আছে নিবন্ধন পত্র, ওই যে জন্ম নিবন্ধন আছে না, ওইটা। এটিকে কোম্পানির জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট বলা হয় এবং এটি অস্তিত্ব রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্তিত্ব রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিবন্ধন পত্র। এটির মাধ্যমে কোম্পানি জন্ম লাভ করে। আর অস্তিত্ব রক্ষায় এই জন্ম সনদ বা নিবন্ধন পত্রটা কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই নিবন্ধন পত্র পাওয়ার পর কাজ শুরু করে হচ্ছে প্রাইভেট কোম্পানি। নিবন্ধন পত্র পাওয়ার পরেই প্রাইভেট কোম্পানি কাজ শুরু করতে পারে, পাবলিক কোম্পানি পারে না। আরেকটা কাজ আছে পাবলিক কোম্পানির। নিবন্ধন পত্র পাওয়ার পর কাজ শুরু করে কে? প্রাইভেট কোম্পানি। আজকের এমসিকিউতে পরীক্ষার কুইজ পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আছে। আজকের এমসিকিউ কুইজ পরীক্ষায় এখান থেকে একটা এমসিকিউ আছে। টেবিলে কথাটি পাবলিক কোম্পানি ঘোষণা করে, মানে পাবলিক কোম্পানি টেবিলে বা তফসিল 1 এইটা পরিমেল নিয়মাবলীর বিকল্প হিসেবে গ্রহণ করতে পারে, প্রাইভেট কোম্পানি পারে না। ওকে, তার মানে নিবন্ধন পত্র হচ্ছে কোম্পানির জন্ম সনদ। এটা এমসিকিউতে বেশি আসে। এই যে এই দলিলটা দেখেন, এই যে কার্যারম্ভের অনুমতি পত্র, এই কাজ আরম্ভের অনুমতি পত্র শুধুমাত্র শুধু পাবলিক কোম্পানির জন্য এটা লাগবে, ঠিক আছে? এটি কাজ শুরুর দলিল, পাবলিক কোম্পানির কাজ শুরুর দলিল। প্রাইভেট কোম্পানির আবারও দেখেন যে প্রাইভেট যে কোম্পানি আছে সেই প্রাইভেট কোম্পানির জন্য কার্যারম্ভের অনুমতিপত্র লাগবে না। কার্যারম্ভের অনুমতিপত্র লাগবে কার? পাবলিক কোম্পানির জন্য এটা প্রয়োজন হয়। এটি কাজ শুরুর দলিল, প্রাইভেট কোম্পানির লাগবে না। এটা ক্লিয়ার করে নেন। তারপরে আমরা পড়াবো, মানে 11:30 পর্যন্ত পড়াবো। হ্যাঁ, 11:30 পর্যন্ত পড়াবো। তারপরে একটা এক্সামের লিংক দিব আজকে যা যা পড়াচ্ছি তার উপর। ওকে, তারপর আসি ওকে বিবরণ পত্র। এখন যে পাবলিক কোম্পানি তারা তো যখন কাজ শুরু করে তারা বাজারে শেয়ার ছাড়ে, তো এই শেয়ার জনগণরা কিনবে কিভাবে? তখন পাবলিক কোম্পানি পত্রিকায় বিজ্ঞাপন দেয়, এই কোম্পানির শেয়ার ছাড়া হয়েছে, আপনারা সবাই ক্রয় করেন। এতে জনগণকে যে পত্রের মাধ্যমে শেয়ার ক্রয়ের আহ্বান জানায়, উৎসাহিত করে, অবহিত করে, সেইটার নাম হচ্ছে বিবরণ পত্র। যে পত্রের মাধ্যমে পাবলিক কোম্পানি জনগণকে শেয়ার ক্রয়ের আহ্বান জানায়
যে আপনারা শেয়ার কিনেন, শেয়ার ছাড়ছি আমরা, এইটা হচ্ছে বিবরণপত্র। এরপর আসেন ন্যূনতম মূলধন। এই যে পাবলিক কোম্পানি তো অনেক বড় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার জন্য অনেক খরচ আছে, অবলেখককে কমিশন দেওয়া লাগে, শেয়ার ছাড়ার জন্য কিছু প্রাথমিক খরচ আছে, এইগুলো নির্বাহ করার জন্য তাদের মোট মূলধনের 5%, মোট মূলধনের 5%, এই 5% তাদের ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়। কত দিনের মধ্যে দেখেন তো? 180 দিনের মধ্যে সংগ্রহ করতে হবে। 180 দিনের মধ্যে পাবলিক কোম্পানিকে, শুধু পাবলিক কোম্পানিকে মোট মূলধনের 5% মূলধন, ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় 180 দিনের মধ্যে, প্রাথমিক খরচ, শেয়ার বিক্রি খরচ ইত্যাদি নির্বাহ করার জন্য। আবারও বলছি, বিবরণপত্রের মাধ্যমে পাবলিক কোম্পানি জনগণকে তাদের শেয়ার ক্রয় করার মানে কেনার আহ্বান জানায়। আর ন্যূনতম মূলধন হচ্ছে পাবলিক কোম্পানি মোট যত মূলধন থাকে তার 5% মূলধন প্রবর্তকগণরা সংগ্রহ করে। কেন সংগ্রহ করে? এই প্রাথমিক খরচ, শেয়ার বিক্রির খরচ নির্বাহ করার জন্য। কত দিনের মধ্যে? 180 দিনের মধ্যে। এই দুইটা দলিলই শুধু পাবলিক কোম্পানির জন্য লাগবে, বিবরণপত্র প্লাস ন্যূনতম মূলধন, প্রাইভেট হলে লাগবে না। এই দুইটা ক্লিয়ার করে নেন। ওকে, ভালোভাবে ক্লিয়ার করে নেন, এগুলো কিন্তু লাগবে, এগুলো সৃজনশীলে আসে। হ্যাঁ, কতে প্রায় সময় আসে, এমসিকিউ তে এগুলো আসে। আর আমি একদম মূল টপিকস গুলোই বলে দিচ্ছি, যেগুলো আমি হাইলাইট করছি এখান থেকে কমন আসে। এরপর আসেন বিভিন্ন প্রকার শেয়ার। আপনারা তো জানি শেয়ার কিনলে কি পাবেন? লভ্যাংশ। শেয়ার থেকে পাওয়া যায় লভ্যাংশ। আর আপনি যদি ঋণপত্র কিনেন, ঋণপত্র থেকে পাবেন সুদ। শেয়ারের মাধ্যমে পাওয়া যায় লভ্যাংশ। আর শেয়ার হচ্ছে আপনার কোম্পানির মালিক, শেয়ার কিনলে হবেন মালিক। আর ঋণপত্র কিনলে কি হবেন? কোম্পানির পাওনাদার। এগুলো তো জানেনই না? শেয়ার কিনলে পাবেন মালিকানা, লভ্যাংশ পাবেন। ঋণপত্র কিনলে পাবেন সুদ, এটা কোম্পানির পাওনাদার। ওকে, আসেন বিভিন্ন প্রকার শেয়ার। সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বোনাস শেয়ার, রাইট শেয়ার যে কথা, অধিকারযোগ্য শেয়ার একই কথা। বিলম্বিত শেয়ার, অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ার। তো চলুন আমরা একটা একটা করে শিখি। এটা মাঝে মধ্যে ঘতে আসে, আবার এমসিকিউতে পাওয়া যায়। সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের পার্থক্য। সাধারণ শেয়ার কিনলে আপনি লভ্যাংশের হার অনির্দিষ্ট পাবেন। এটা 0% হইতে পারে, 10% হইতে পারে, 40% হইতে পারে। আর অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার নির্দিষ্ট। যেমন আপনি যদি 6% পান, 6%, 6%, 6%, 6%, এটা লভ্যাংশের হার নির্দিষ্ট। এখানে দেখেন ভোট দেওয়ার অধিকার আছে, ভোট দিতে পারবেন। কিন্তু অগ্রাধিকার শেয়ার কিনলে লভ্যাংশের হার নির্দিষ্ট এবং আগে লভ্যাংশ পাবেন অগ্রাধিকার, কিন্তু ভোট দেওয়ার কোনো অধিকার নাই, ভোট দিতে পারবেন না। সিদ্ধান্ত গ্রহণে মতামত দিতে পারবেন এবং অগ্রাধিকার শেয়ারে ভোট দিতেও পারবেন না, সিদ্ধান্ত গ্রহণে মতামত দিতে পারবেন না। ভোট দেওয়ার অধিকার নাই, মতামত দেওয়ার অধিকার নাই। তবে এখানে ঝুঁকি বেশি। যারা ঝুঁকি নিতে চায় তারা অগ্রাধিকার সাধারণ শেয়ার কিনবে, আর যারা ঝুঁকি নিতে চায় না তারা অগ্রাধিকার শেয়ার কিনলেই ভালো। কেন? কারণ লভ্যাংশের হার এখানে নির্দিষ্ট। আর সাধারণ শেয়ার হোল্ডারকে বলা হয় কোম্পানির প্রকৃত মালিক, কারণ তারা তো মালিকানা পায়, প্লাস ভোট দেওয়ার অধিকার পায়, সিদ্ধান্ত গ্রহণে মতামত দিতে পারে। কিন্তু অগ্রাধিকার শেয়ারকে বলা হয় হাইব্রিড বা মিশ্র শেয়ার। কেন? কারণ অগ্রাধিকার শেয়ারের মধ্যে বন্ডের বৈশিষ্ট্য বিদ্যমান, নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়া যাবে, বন্ডে যেমন নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়। এবং সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য বিদ্যমান কিভাবে? সাধারণ শেয়ারের মতো কোম্পানির মালিকানা পায়, অগ্রাধিকার শেয়ার কিনলে মালিকানা পায়। এই যে বন্ডের বৈশিষ্ট্য আছে, সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য আছে, দুইটার কম্বিনেশন আছে, এই জন্য হাইব্রিড শেয়ার বা মিশ্র শেয়ার বলা হয় অগ্রাধিকার শেয়ারকে। আর
সাধারণ শেয়ার হচ্ছে কোম্পানির প্রকৃত মালিক। ওকে, আরেকবার বলি, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার। সাধারণ শেয়ার কিনলে লভ্যাংশের হার নির্দিষ্ট না, অনির্দিষ্ট। আর অগ্রাধিকার শেয়ারে লভ্যাংশের হার নির্দিষ্ট। সাধারণ শেয়ারে ভোট দিতে পারবেন, অগ্রাধিকার শেয়ারে ভোট দেওয়ার অধিকার নাই। সাধারণ শেয়ারে সিদ্ধান্ত গ্রহণে মতামত দিতে পারবেন, অগ্রাধিকার শেয়ারে সিদ্ধান্ত গ্রহণে মতামত দেওয়া যায় না। সাধারণ শেয়ারের ঝুঁকি বেশি, অগ্রাধিকার শেয়ারের ঝুঁকি কম। সাধারণ শেয়ারের কোম্পানির প্রকৃত মালিক, অগ্রাধিকার শেয়ার হাইব্রিড বা মিশ্র শেয়ার, কারণ এখানে বন্ডের বৈশিষ্ট্য আছে, আবার সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য আছে। এটা আসে খতে। হ্যাঁ, ভোট দিতে পারেন না, ভোট দেয় না, যে এই এই আপনি কি মনে করেন হ্যাঁ ভোট না ভোট? হ্যাঁ আমি না ভোট, আমি হ্যাঁ ভোটের পক্ষে। সাধারণ শেয়ার কিনলে হ্যাঁ ভোট না ভোট এরকম মতামত দিতে পারবেন। অগ্রাধিকার শেয়ার কিনলে মতামত দিতে পারবেন না। ভোট দেয় কেন? বিভিন্ন মতামত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে না এরকম ভোট। ওই যে হ্যাঁ ভোট না ভোট এরকম ভোট আছে না, যে কোনো সিদ্ধান্ত গ্রহণে ভোট দেওয়ার বিষয়টা, ভোট দেওয়ার বিষয়টা সেটাই। এরপর আসেন বোনাস শেয়ার। বোনাস শেয়ার, এখানে দেখেন এই বোনাস শেয়ার হচ্ছে নগদ লভ্যাংশের পরিবর্তে, নগদ লভ্যাংশের পরিবর্তে লভ্যাংশ বাবদ যে শেয়ার দেওয়া হয়। নগদ লভ্যাংশের পরিবর্তে আপনি কোম্পানি কিনলে, শেয়ার কিনলে তো লভ্যাংশ পাবেন, এখন নগদ লভ্যাংশ দিতে পারছে না, তার পরিবর্তে ধরেন আপনার শেয়ার আছে 5টি, আপনাকে একটি শেয়ার বোনাস দিল, একটি শেয়ার বোনাস দিল, সেটা হচ্ছে নগদ লভ্যাংশের পরিবর্তে দেওয়া হয়। এটা বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয়। এখানে কোনো অর্থ প্রদান করতে হয় না। দেখেন, অর্থ প্রদানের প্রয়োজন হয় না। কেন? কারণ আপনাকে লভ্যাংশ বাবদ দিচ্ছে, আপনাকে লভ্যাংশ বাবদ এই শেয়ার দিয়েছে, বোনাস শেয়ার। লভ্যাংশ বাবদ যে শেয়ার দেওয়া হয় তাকে বোনাস শেয়ার বলে। এতে নগদ অর্থের কোনো প্রয়োজন হয় না, বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয়। যারা অলরেডি শেয়ার হোল্ডার তাদের কাছেই এই বোনাস শেয়ার দেওয়া হয়। ঠিক আছে, নগদ লভ্যাংশের পরিবর্তে লভ্যাংশ বাবদ যে শেয়ার দেওয়া হয়, এটা ভালো করে দেখেন, এটা কতে আসে, প্রায় সময় এটা কতে আসে। নগদ লভ্যাংশের পরিবর্তে লভ্যাংশ বাবদ যে শেয়ার দেওয়া হয় তাকে আমরা বলবো বোনাস শেয়ার। ওকে, অনেকে বুঝতে পেরেছি এটুকু। আর সবচেয়ে কঠিন হচ্ছে রাইট শেয়ারটা, এটা একটু বুঝাইতে হবে, এটা বুঝাইতে অনেক সময় লাগবে। হ্যাঁ, বোনাস শেয়ারটা তো বুঝতে পারছেন, রাইট শেয়ারটা একটু বুঝতে সময় লাগবে অনেকের। হ্যাঁ, ক্লাসে পরে পিডিএফ দিয়ে দিব। রাইট বা অধিকারযোগ্য শেয়ার, ধরেন এখন আমরা বাজারে 100টি শেয়ার ছাড়বো, ভালো করে বুঝেন, 100টি শেয়ার বাজারে ছাড়তে চাইতেছি। এখন যারা পেইড ব্যাচের শিক্ষার্থী আছে আর সাধারণ জনগণ, ওকে, আমরা করলাম কি, যারা পেইড ব্যাচের শিক্ষার্থী তাদের জন্য বললাম আপনাদের জন্য আমরা 40টি শেয়ার রাখছি, 40 শেয়ার রেখে দিলাম। আর জনগণের নিকট আমরা বিক্রি করব 60 শেয়ার। এই যে সবাই কিন্তু টাকাটা কিনবে, সবাই শেয়ার কিনবে টাকা দিয়া, নগদ টাকা দিয়া। কিন্তু যারা অলরেডি শেয়ার হোল্ডার তাদের জন্য যে শেয়ারটা বরাদ্দ রাখা হয় তাকে বলা হচ্ছে রাইট বা অধিকারযোগ্য শেয়ার। আর সাধারণ শেয়ার কি? সাধারণ শেয়ার হচ্ছে আপনি নরমালি যে শেয়ারটা ছাড়েন, ওই নরমালি যে শেয়ারটা ছাড়েন জনগণের নিকট, সেটাই সাধারণ শেয়ার। আর রাইট শেয়ারটাও সাধারণ শেয়ারই, তবে এটার পার্থক্যটা হচ্ছে এইখানে যারা আমাদের বর্তমানে শেয়ার কিনছিল তাদের কাছে আবার বিক্রি করা হয়। এখন কেন বিক্রি করা হয় প্রশ্ন, কারণ এখন আমি যে 100টা শেয়ার ছাড়বো, যারা আমাদের শেয়ার হোল্ডার তারা আপত্তি জানাইতে পারে, আমাদের কাছে বিক্রি করেন, সবার কাছে বিক্রি করার দরকার কি, আমাদের কাছে বিক্রি করেন। আমরা করলাম কি, তাদের জন্য কিছু শেয়ার রাখলাম, তাদের কাছে কিছু শেয়ার রাখলাম। তাদের জন্য, বর্তমান শেয়ার হোল্ডারদের জন্য যে শেয়ারগুলো রাখা দিছি
টাকাটা কিনবে সেটা হচ্ছে এই রাইট বা অধিকারযোগ্য শেয়ার। এখানে দেখেন কোম্পানি কর্তৃক বিদ্যমান মানে এখন যে শেয়ার হোল্ডার আছে বিদ্যমান শেয়ার হোল্ডারদের জন্য নতুন শেয়ার কেনার বিশেষ সুযোগ। অর্থ প্রদান করতে হয়। বর্তমান যারা শেয়ার হোল্ডার তাকে তো টাকা দিয়ে কিনবে, বোনাস শেয়ার কিন্তু টাকা দিয়ে কিনে না, ওটা লভ্যাংশ বাবদ পায়। কিন্তু রাইট বা অধিকারযোগ্য শেয়ার টাকাটা কিনতে হবে, তাদের জন্য বরাদ্দ রাখা হয়। এই বর্তমান শেয়ার হোল্ডারদের জন্য বরাদ্দ রাখা হয়, আর এটা তারা টাকা দিয়ে কিনতে হবে, ফ্রিতে দেওয়া হবে না। ফ্রিতে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে বোনাস শেয়ার। এই বোনাস শেয়ার লভ্যাংশ বাবদ দেওয়া হয়, টাকা লাগে না। কিন্তু এখানে অর্থ প্রদান করতে হয়। পার্থক্যটা বুঝতে পারছেন? বোনাস শেয়ারে অর্থ প্রদান করতে হয় না, রাইট শেয়ারে অর্থ প্রদান করতে হয়। বোনাস শেয়ার আর রাইট শেয়ারের পার্থক্য কি আমরা বুঝতে পারছি? বোনাস শেয়ারে অর্থ প্রদান করতে হয় না, এটা লভ্যাংশের পরিবর্তে দেওয়া হয়। আর রাইট শেয়ার হচ্ছে অর্থ প্রদান করতে হয়। ওকে, আচ্ছা আচ্ছা, তারপরে আসি বিলম্বিত শেয়ার। বিলম্বিত শেয়ার হচ্ছে যারা কোম্পানির প্রবর্তক তাদের। কোম্পানি শুরুতে গঠনের শুরুতে থাকে না, কোম্পানি গঠনের শুরুতে আমাদের কতজন সদস্য লাগবে? 7 জন সদস্য ছাড়া পাবলিক কোম্পানি গঠন করা যায় না। ওই তারা যে শেয়ারটা কিনে বিলম্বিত শেয়ার, সবার লভ্যাংশ দেওয়ার পরে তারা লভ্যাংশ পায়। এটা এমসিকিউতে দেখে রাখেন যে বিলম্বিত শেয়ার কিনে কারা? কোম্পানির প্রবর্তকগণ। যোগ্যতা সূচক শেয়ার যারা কোম্পানির পরিচালক হতে চায়, দেখেন যারা কোম্পানির পরিচালক হতে চায় তাদের জন্য 2 মাসের মধ্যে যোগ্যতা সূচক শেয়ার কিনতে হবে। কারণ আমি সম্রাট শাহজাহান যদি চাই একটা কোম্পানির পরিচালক হইতে, আমাকে অবশ্যই 2 মাসের মধ্যে একটা শেয়ার কিনতে হবে, একটা যোগ্যতা সূচক শেয়ার। যে 50টা শেয়ার কিনা লাগবে, 100টি শেয়ার কিনা লাগবে, এটা হচ্ছে পরিচালক হতে চাইলে এই যোগ্যতা সূচক শেয়ার, পরিচালক হওয়ার যোগ্যতা। আর প্রবর্তকগণের জন্য বিলম্বিত শেয়ার। এমসিকিউতে আসে, ভালো করে দেখেন। বিলম্বিত শেয়ার কিনে প্রবর্তকগণ, যোগ্যতা সূচক শেয়ার কিনে পরিচালকগণ। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এই দুইটা কথা। বিলম্বিত শেয়ার প্রবর্তকগণ, আর যোগ্যতা সূচক শেয়ার কিনে 2 মাসের মধ্যে পরিচালকগণ। ওকে, অনাকাঙ্ক্ষিক মূল্যের শেয়ার। অনাকাঙ্ক্ষিক, অঙ্ক লেখা নাই কয় টাকা, একটা শেয়ারের দাম লেখা নাই, এটা হচ্ছে অনাকাঙ্ক্ষিক মূল্যের শেয়ার। এখানে সম্পদ যত টাকা, সেখান থেকে দায় যত টাকা মাইনাস করার পরে যা থাকবে সেটাই হচ্ছে অনাকাঙ্ক্ষিক মূল্য। এটা কোম্পানি নিবন্ধন পত্রে যে শেয়ার প্রতি মূল্য নির্দিষ্ট করে লেখা থাকে না, যে শেয়ারের দাম কয় টাকা নির্দিষ্ট নাই, কোন নির্দিষ্টভাবে লেখা থাকে না, যে শেয়ারের দাম কত টাকা লেখা থাকে না, তাকে অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ার বলে। নো পার ভ্যালু শেয়ার, এ ধরনের শেয়ার বাংলাদেশে দেখা যায় না। শুধু কয়ের জন্য জেনে রাখেন যে অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ার হচ্ছে নো পার ভ্যালু শেয়ার। এখানে মূল্য লেখা থাকে না, নির্দিষ্ট করে মূল্য লেখা থাকে না, অনাকাঙ্ক্ষিত, অঙ্ক নাই। কোম্পানির বিলোপ সাধনের পদ্ধতি, যেটা 234 ধারায় বলা আছে। কোম্পানির বিলোপ সাধন পদ্ধতি কত ধারায় বলা আছে? 234 ধারা। আদালত কর্তৃক বিলোপ সাধন হইতে পারে বাধ্যতামূলক, ওই যে 6 মাসের মধ্যে বিধিবদ্ধ সভা করতে পারে নাই, 1 বছরের মধ্যে কাজ শুরু করতে পারে নাই, এরকম। কোম্পানির স্বেচ্ছাকৃত বিলোপ সাধন, আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন, এখান থেকে কম আসে, এখান থেকে কম আসে সাধারণত সৃজনশীল। এগুলো এমসিকিউতে আসতে পারে যে কোম্পানির বিলোপ সাধন পদ্ধতি কত ধারায় এবং কোম্পানির বিলোপ সাধন কত ভাবে হইতে পারে। কোম্পানির বিলোপ সাধন কত ভাবে? 3 ভাবে। ওকে, তা চলেন আমরা আজকের ক্লাসের এমসিকিউ করি কিছু, এরপরে আমরা একটা এক্সাম নিব, শেষ। আমাদের বেসিক পড়ানো শেষ। এই অধ্যায়ে এইখান থেকে সৃজনশীল আসবে, যতটুকু পড়াইছি ওইখান থেকেই সিকিউ আসবে। স্টক কি? স্টক হচ্ছে আপনার স্টক, দেখেন স্টক আর শেয়ার, এই দুটোর পার্থক্যটা দেখেন। আগে শেয়ারটা বুঝে নেন। ধরেন 50 টাকা করে শেয়ার, এগুলো হচ্ছে শেয়ার। মোট মূলধনের
সমান ও ক্ষুদ্র অংশ, মোট মূলধনের সমান ও ক্ষুদ্র অংশ। আর স্টকটা হচ্ছে এরকম, একটা 50 টাকা, একটা 200 টাকা, একটা 350, একটা 150, এগুলো হচ্ছে স্টক। স্টক এটা হচ্ছে স্টক, এটা হচ্ছে অসমান, অসমান ও ক্ষুদ্র, মোট মূলধনের অসমান ও ক্ষুদ্র অংশ, এটাকে বলা হয় স্টক। আর এগুলোকে বলা হয় আপনার শেয়ার। দাম সমান হইলে শেয়ার, আর অসমান হইলে স্টক। ওকে, 1 নম্বরটা, কোন সংগঠন হতে সরকার অধিক রাজস্ব পেয়ে থাকে? দেখি এটা বলেন তো দেখি, মানে সরকার বেশি পরিমাণে রাজস্ব পায়া থাকে কোন সংগঠন কাঠামোতে? দেখি কে বলতে পারেন এটা, এটা দেখি বলতে পারেন কিনা। একটা জিনিস উত্তরটা হাইড হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, নিহা ইসলাম বলছে বি হবে, আসলে এটা হাইড হয়ে গেছে না? হ্যাঁ, উত্তরটা আসলে বি হবে, মানে এটা উত্তরটা হচ্ছে কোম্পানি। এটা উত্তর হবে কি? কোম্পানি সংগঠন। উত্তরটা হবে কোম্পানি সংগঠন। হ্যাঁ, ক্লাস শেষে পিডিএফ দিব না। 234 ধারাটা আবার কি স্যার? মানে কোম্পানি আইন আছে না 1994 সালের, ওই আইনে তো ধারা আছে অনেকগুলো, ওই ধারায় বলা আছে যে 234 ধারায় বলা আছে কিভাবে বিলোপ সাধন হবে। তাহলে এটা উত্তর হবে কি? যৌথ মূলধনী কোম্পানি। ঠিক আছে, এখন তো ক্লিয়ার, এই যে অধিক রাজস্ব পেয়ে থাকে কোম্পানি থেকে। এরপর আসেন, পৃথিবীর আধুনিক সংগঠন কোনটি? আচ্ছা, আধুনিক সংগঠন তো যৌথ মূলধনী কোম্পানি। এবার আপনি বলেন প্রাচীন কোনটা? প্রাচীন সংগঠন কোনটা দেখি বলেন তো দেখি। আধুনিক তো কোম্পানি সংগঠন, প্রাচীন সংগঠন কোনটা? পৃথিবীর সবচেয়ে প্রাচীন সংগঠন কাঠামো কোনটা? হ্যাঁ, প্রাচীন হচ্ছে এক মালিকানা, আর আধুনিক সংগঠন কাঠামো হচ্ছে যৌথ মূলধনী। আধুনিক সংগঠন কাঠামো হচ্ছে যৌথ মূলধনী। ওকে, এরপর আসেন, কোম্পানি আইনের কত ধারায় যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা দেওয়া আছে? একটু আগে পড়াইছিলাম আপনাদের, যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা দেওয়া আছে কত ধারায়? কোম্পানি আইন 1994 সালের যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা দেওয়া আছে 2-1 ঘ ধারায়। 2-1 ঘ ধারায়। এটা ক্লিয়ার? এটা একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ, জন্য আমি বলে দিলাম। কোম্পানি আইনের কত ধারায় যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা দেওয়া আছে? সংজ্ঞা বাইং হাউস এগুলোতে। ওকে ঠিক আছে, আচ্ছা, এটা উত্তর হবে কি? এটা উত্তর হবে 2-1 ঘ ধারায়। এরপর এটা বলেন দেখি আপনারা, 1994 সালের আইন দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় কোন ধরনের সংগঠন? এটা তো এখন পারবেন, মাত্র পড়াইছি যেহেতু বুঝতেই পারছেন। 1994 সালের আইন হচ্ছে কোম্পানি আইন, সমবায় আইন 2001, সংগঠন অংশীদারি আইন 1932, রাষ্ট্রীয় ব্যবসায় যদিও আইন নেই, তবে পিপিপি আইন আছে 2010, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সরকারি অংশীদারিত্ব হচ্ছে 2010। এইটা বলেন দেখি, সান লিমিটেড কোম্পানি একটি বহুজাতিক কোম্পানি। এটি নিজ নামে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে লেনদেন ও চুক্তি সম্পাদন করতে পারে। এটি কোন ধরনের বৈশিষ্ট্য? সান লিমিটেড কোম্পানি একটি বহুজাতিক কোম্পানি। ধরেন বাটা কোম্পানি, এই বাটা কোম্পানি নিজ নামে পরিচালিত, নিজ নামে পরিচালিত হওয়া সক্ষম করে দিল, তাতে সমস্যা নাই। এরপর আসেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন ধরনের কোম্পানি ছিল? ওই যে বলছিলাম ব্রিটিশ রাজা রানীদের সময়, ব্রিটিশ রাজা রানীদের বিশেষ অধ্যাদেশ বলে যে কোম্পানি গঠিত হয় তাকে বলা হয় সনদপ্রাপ্ত কোম্পানি। তাকে কি কোম্পানি বলে? সনদপ্রাপ্ত কোম্পানি বলে। জাফর সাদিকেরটা হয়েছে সনদপ্রাপ্ত। এরপর আসেন,
বাংলাদেশ কোম্পানি আইন পাস হয় কত সালে? এটা একদম ইজি হয়ে গেছে, 1994 সালে কোম্পানি আইন। 1994 সালের বাংলাদেশের কোম্পানি আইন কত সালের? 1994 সালের। তবে কার্যকরটা হয়েছে 95 সাল থেকে হলেও পাস হয়েছে কিন্তু 94 সালে, 1994 সালের কোম্পানি আইন বাংলাদেশে। এরপর আসে লিমিটেড কোম্পানির নিচের কোন বৈশিষ্ট্যের জন্য নিজ নামে পরিচালিত হয়? একটা লিমিটেড কোম্পানির নিজের নামে পরিচালিত হয়, ওই একই কথা, নিজ নামে পরিচালিত হয়, মামলা করার অধিকার আছে, এগুলো সব হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তার জন্য। কৃত্রিম ব্যক্তিসত্তার জন্য নিজের নামে পরিচালিত হইতে পারে এবং মামলা করার অধিকার রয়েছে। 8 নম্বরটা পারছেন, হ্যাঁ আফসানা জাফর, এই সবটা ঠিক আছে। এবার এরপর এটা বলেন, নিচের কোনটি কৃত্রিম ব্যক্তিসত্তা বিশিষ্ট প্রতিষ্ঠান? আদিল কটন মিলস, হোটেল মুন, মেসার্স আউয়াল, এসএম লিমিটেড। মেসার্স শব্দটা অংশীদারি ব্যবসায় ব্যবহার করা হয়, অংশীদারিতে, তাহলে এটা হওয়ার সুযোগ নাই। বাকি তিনটার মধ্যে কোনটা হবে বলেন তো একটু কষ্ট করে দেখি, এটা উত্তরটা কারা দিতে পারেন? 9 নম্বরটা, 9 নম্বর উত্তরটা কি হবে? 9, আমাকে বলছেন ঘ। ইয়েস, না হোটেল মুন এটা এক মালিকানা হইতে পারে, এক মালিকানায় হওয়ার সম্ভাবনা আছে এটা, কিন্তু এসএম লিমিটেড এটা হচ্ছে আমাদের কৃত্রিম ব্যক্তিসত্তা বিশিষ্ট প্রতিষ্ঠান লিমিটেড। রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে কোনটি কোম্পানি গঠিত হয়? যেমন রাজুক, আপনাদের শেখাইছিলাম না, রাজুক, বিটিবি, টিসিবি, এগুলো হচ্ছে বিশেষ ধরনের কোম্পানি, বিশেষ কারণে গঠিত হয়। রাষ্ট্রপতি, সংবিধান, সংসদ বা সরকারের বিশেষ আদেশে গঠিত হয়। সংবিধিবদ্ধ, সনদপ্রাপ্ত, হোল্ডিং, সাবসিডিয়ারি বলেন। হোল্ডিং তো আমরা জানিনি, যেমন একটা বসুন্ধরা কোম্পানি মানে একটা বড় কোম্পানি যখন ছোট ছোট কোম্পানি কিনে নিবে, এবিসি, এগুলো হচ্ছে সাবসিডিয়ারি, আর বড়টা হচ্ছে হোল্ডিং। আর সনদপ্রাপ্ত হচ্ছে কি ব্রিটিশ রাজা রানীদের অধ্যাদেশ বলে গঠিত হয়, আর এইটা হচ্ছে সংবিধিবদ্ধ কোম্পানি। তাহলে 9 এর উত্তরটা, 10 এর উত্তরটা কি হবে? 10 এর উত্তর হবে ক, ইয়েস, সংবিধিবদ্ধ। কোম্পানির বিবরণপত্র প্রচারের কতদিনের মধ্যে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়? আপনি যে বিবরণপত্র প্রকাশ করবেন, বিবরণপত্রের মাধ্যমে কি জনগণকে শেয়ার ক্রয়ের আহ্বান জানানো হয়, শেয়ার ক্রয়ের আহ্বান জানানো হয়। আর এটা প্রকাশ করার 6 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হবে। ন্যূনতম মূলধন হচ্ছে 5%। কত দিনের মধ্যে? 6 মাস, মানে হচ্ছে 180 দিন। ঠিক আছে, 180 দিনের মধ্যে সংগ্রহ করতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে 11 কি হবে? 11 ক। এরপর আসেন, স্মারকলিপির তৃতীয় ধারা কোনটি? ওই যে মুখস্থ করেন, মুখস্থ আছে তো, নাম, ঠিকানা, উদ্দেশ্য, এরপরে মূলধন, দায় এবং সম্মতি। তার মধ্যে বলছিলাম কি তৃতীয়, তৃতীয় হচ্ছে উদ্দেশ্য দ্বারা, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা। নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি, এটা মুখস্থ থাকা লাগবে সবার। পাবলিক লিমিটেড কোম্পানির কার্যালয়ের অনুমতিপত্র সংগ্রহের জন্য নিচে কোন মূলধন সংগ্রহ করতে হবে? ওকে, কাজ শুরুর দলিল হচ্ছে কার্যালয়ের অনুমতিপত্র। এই দলিল সংগ্রহ করার জন্য আপনাকে অবশ্যই ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হবে 6 মাসের মধ্যে। আর এই ন্যূনতম মূলধন হচ্ছে মোট মূলধনের 5%। কেন এই মূলধন সংগ্রহ করি? ওই যে প্রাথমিক খরচ নির্বাহ করার জন্য, প্রাথমিক খরচ নির্বাহ করার জন্য। কারা এটা করে? ন্যূনতম মূলধন সংগ্রহ করে হচ্ছে কোম্পানি যারা প্রবর্তক, তারা ন্যূনতম মূলধন সংগ্রহ করে। ঠিক আছে, পাবলিক কোম্পানির জন্য কার্যালয়ের অনুমতি সংগ্রহ করতে চাইলে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হবে, প্রাইভেট কোম্পানির লাগবে না।
ওকে, তারপর আসেন কোম্পানির কোন দলিলটি পত্রিকায় প্রকাশ করতে হয়? পত্রিকায়, এটা আপনারা বলেন। এটা 14 নম্বরটা দেখি কে পারে। 14 নম্বরটা দেখি কে পারে, আমি পড়াইছি এটা। পত্রিকায় প্রকাশ করবেন কেন? ওই যে শেয়ার ক্রয়ের আহ্বান জানাবেন, এই জন্য। কোম্পানির কোন দলিলটি পত্রিকায় প্রকাশ করতে হয়? পত্রিকায় প্রকাশ করে শেয়ার ক্রয়ের আহ্বান জানাবেন। ওকে, একটু লাইভে সমস্যা হয়েছিল, এখন ক্লিয়ার? ওকে, আচ্ছা 14 নম্বরটা দেখি কে পারে, আমি পড়াইছি। আচ্ছা, তারপরে আসি আমরা এরপর 14C। হ্যাঁ, এরপর আসেন পাবলিক লিমিটেড কোম্পানির কমপক্ষে কতজন পরিচালক থাকে? পাবলিক কোম্পানির কমপক্ষে 3 জন পরিচালক থাকে, আর প্রাইভেট কোম্পানি হইলে কমপক্ষে 2 জন পরিচালক থাকে, এবং হোল্ডিং সাবসিডিয়ারি কোম্পানি, হোল্ডিং সাবসিডিয়ারি সেক্ষেত্রেও 3 জন পরিচালক থাকে। তাহলে এখানে বলছে কি পাবলিক, তাহলে ন্যূনতম পরিচালক কয়জন? 3 জন। আর যদি বলতো সদস্য, সদস্য বললে 7 জন ন্যূনতম সদস্য পাবলিক কোম্পানির। ঠিক আছে, পাবলিক কোম্পানি ন্যূনতম কতজন পরিচালক থাকতে পারে? কমপক্ষে 3 জন পরিচালক থাকতে হবে, 3 জন। অনেকে এটা উত্তর কিন্তু এটা বলে ফেলছেন, তারা ভুল করছেন। এটা বলছে পরিচালক, পরিচালক 3 জন আর সদস্য 7 জন। উত্তর হবে কি 3, উত্তর হবে এটার 3। এটা উত্তর কত হবে? 3। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? সদস্য, সদস্য প্রাইভেট সদস্য 2 থেকে 50 জন। পাবলিক, পাবলিকের সদস্য 7 থেকে অসীম। তো এখানে যেহেতু বলছে সর্বনিম্ন, সর্বনিম্ন তাহলে 2 জন দেন, বাস, সর্বনিম্ন 2 জন। এগুলো কি পারবেন পরীক্ষায় আসলে? আজকের পরীক্ষায় কিন্তু এখানে আমি প্রশ্ন দিব, এগুলো থেকে প্রশ্ন থাকবে। আজকে আমি 20টা এমসিকিউ নিব, যে সেখানে এই প্রশ্নগুলো থাকবে। 16 উত্তর হবে কত? ডি। এরপর আসেন কোন ধরনের প্রতিষ্ঠান বিবরণপত্রের বিকল্প বিবৃতি তৈরি করতে পারে? অনেক সময় পাবলিক কোম্পানি বিবরণপত্র প্রকাশ করতে, পাবলিক কোম্পানি অনেক সময় পাবলিক কোম্পানি বিবরণপত্র প্রকাশ করে না। কেন করে না? যে যতটুকু শেয়ার আছে এটা আমরাই কিনতে পারবো, দরকার নাই বিবরণপত্র প্রকাশ করার। তখন সেই ক্ষেত্রে বিবরণপত্রের বিকল্প বিবৃতি তৈরি করে নিবন্ধককে জমা দানের জন্য। আর এরা মনে রাখেন, প্রাইভেট প্রতিষ্ঠান কখনো বিবরণপত্র প্রকাশ করে না, শুধু পাবলিক প্রতিষ্ঠানই প্রকাশ করে। এটা উত্তরটা সহজে বুঝতে পারছেন তাইলে। কোম্পানির দৈনন্দিন প্রতিদিনের কাজ পরিচালনার জন্য কোন দলিল লাগবে, এটা আপনারা বলেন। প্রতিদিনের কাজ সম্পাদনের জন্য কোন দলিলটা লাগবে? যেটা সেকেন্ড গুরুত্বপূর্ণ দলিল, মানে অভ্যন্তরীণ কাজ, পরিচালনাগত কাজ বা অভ্যন্তরীণ কাজ একই কথা। কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত কাজ সম্পাদনের জন্য কোন দলিলটা লাগবে? ইম্পর্টেন্ট এটা। কোম্পানির প্রধান দলিল হচ্ছে স্মারকলিপি, এটা তো প্রথম দলিল, এটা অভ্যন্তরীণ না। বিবরণপত্র শেয়ার বিক্রয়ের আহ্বান জানানো, ক্রয়ের আহ্বান জানানো। নিবন্ধনপত্র কোম্পানির জন্ম সনদ, এটাও না। তাহলে পরিমেল নিয়মাবলী, এটা হচ্ছে দৈনন্দিন কাজ সম্পাদন, পরিমেল নিয়মাবলী, রাইট। সামিউল আহমেদ, খালেদ, নীতিশা এরা সবাই সঠিক উত্তর দিয়েছেন। তাহলে আসি তারপর একটা, নিচের কোন দলিলের বিপরীতে কোম্পানি আইনে বর্ণিত তফসিল এক গ্রহণ করা যায়? কারণ আপনি যদি পরিমেল নিয়মাবলী তৈরি করতে না চান, নিয়মাবলী
এটার বিকল্প হিসাবে, এটার বিকল্প দলিল হিসাবে টেবিলে তফসিল 1 গ্রহণ করতে পারবেন, এটার বিকল্প হিসাবে। তবে সবাই পারে না, শুধু পাবলিক কোম্পানি চাইলে পারে। পাবলিক কোম্পানি এই পরিমেল নিয়মাবলীর বিকল্প হিসাবে টেবিলে বা তফসিলে 1 ঘোষণা করতে পারে এই সংঘবিধি বা পরিমেল নিয়মাবলীর বিকল্প, কারণ এটার নামই তো এটা। সংঘবিধি হচ্ছে পরিমেল নিয়মাবলীর বিকল্প নাম, ঠিক আছে? এটা হচ্ছে সংঘবিধি, বিকল্প বিবৃতি না, এটাও না এটাও না। কোন দলিলের বিপরীতে কোম্পানি আইনে বর্ণিত তফসিল 1 বা টেবিল 1 গ্রহণ করা যায়? পরিমেল নিয়মাবলী, এটার আরেকটা নাম হচ্ছে সংঘবিধি। সংঘবিধি হচ্ছে পরিমেল নিয়মাবলীর আরেকটা নাম। এরপর আসে স্মারকলিপির ধারা বহির্ভূত কোনটি? স্মারকলিপির ধারা আছে 6টা। নাম, সম্মতি, উদ্দেশ্য। মালিকানা কোনো ধারা নাই, মালিকানাগত কোনো ধারা নাই। মূলধন আছে, মালিকানাগত কোনো ধারা নাই। নাম, সম্মতি, উদ্দেশ্য আছে, ঠিক আছে? কোম্পানির ক্ষেত্রে, ধারার ক্ষেত্রে এই ধারাটা কোথাও বলা নাই, মালিকানাগত ধারা। এরপর আসেন কোম্পানির স্মারকলিপির ধারা কয়টি? ওই তো অনেকবারই তো বলছি, 6টি ধারা আছে। কোম্পানির স্মারকলিপির ধারা আছে টোটাল 6টি। কোম্পানির গঠনের উদ্যোগ গ্রহণকারীকে কি বলা হয়? যারা উদ্যোগ গ্রহণ করেন, কোম্পানি গঠনের উদ্যোগ যারা গ্রহণ করেন তাদেরকে বলা হয় প্রবর্তক। আর এই প্রবর্তকগণরাই বিলম্বিত শেয়ার কিনেন। প্রবর্তকগণরা বিলম্বিত শেয়ার কিনে থাকেন, ঠিক আছে? কোম্পানির যারা উদ্যোগ নেয়, 7 জন সদস্য থাকে পাবলিকের ক্ষেত্রে, প্রাইভেটে 2 জন থাকতে হবে। যারা প্রবর্তক, কোম্পানির গঠনের উদ্যোগ গ্রহণ করে, তারা হচ্ছে প্রবর্তক, নট পরিচালক, শেয়ার হোল্ডার, মালিক এরকম না, প্রবর্তক। ওকে, 22 হবে ক। তারপর আসেন কোম্পানির গঠনের পর্যায় কয়টি? ওই যে অনেকবার তো পড়াইলাম, দেখালাম যেটা, উদ্যোগ গ্রহণ, দলিল পত্র প্রণয়ন, নিবন্ধন পত্র সংগ্রহ, কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহ। এই 4টা। উদ্যোগ গ্রহণ, দলিল পত্র প্রণয়ন, নিবন্ধন পত্র, কার্যারম্ভ পর্যায়, মোট 4টা আছে। কোম্পানি গঠনের পর্যায় কয়টি? 4টি। পাবলিক লিমিটেড কোম্পানি কি উদ্দেশ্যে বিবরণপত্র প্রচার করে? এটা আপনারা বলেন দেখি। 24 নম্বরটা আপনারা বলেন। পাবলিক লিমিটেড কোম্পানি কি উদ্দেশ্যে বিবরণপত্র প্রচার করে? শেয়ার বিক্রি করা, ন্যূনতম মূলধন সংগ্রহ, কোম্পানির নাম ধারা পরিবর্তন, সভা আহ্বান। অবশ্যই জনগণের নিকট শেয়ার বিক্রির জন্য করে। জনগণের নিকট শেয়ার বিক্রির উদ্দেশ্যে বিবরণপত্র প্রচার করে। কোম্পানির স্মারকলিপির কোন ধারা পরিবর্তনের জন্য আদালতের অনুমতি প্রয়োজন হয় না? সরকারের অনুমতি লাগে। সরকারের অনুমতি লাগে কোন ধারার জন্য? শুনেন, আদালতের অনুমতি হয় না উদ্দেশ্য দ্বারা, অবস্থান ঠিকানা ধারা, মূলধন দ্বারা। আর সরকারের অনুমতি লাগবে আদালতের না, নাম দ্বারা। নাম দ্বারার ক্ষেত্রে সরকারের অনুমতি লাগে। একটু ভালো করে দেখেন, এগুলো কিন্তু পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষায় আসছিল এসব প্রশ্নগুলো, বোর্ড পরীক্ষায় আসছে। হ্যাঁ, আফসানা সেতু পারসেন, ভেরি গুড। ওকে, বাংলাদেশে কোম্পানি আইন কত সালে প্রণয়ন করা হয়? এখানে তো 1994 সাল নাই, তার আগেরটা উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে 1913, এই জন্য সেকেন্ড অপশনটা নিছি আমি। যৌথ মূলধনী ব্যবসায়ের পরিমেল নিয়মাবলীতে নিম্নের কোন বিষয়টির উল্লেখ থাকে? পরিমেল নিয়মাবলী হচ্ছে সেকেন্ড গুরুত্বপূর্ণ দলিল যেখানে অভ্যন্তরীণ বিষয়, দৈনন্দিন অভ্যন্তরীণ কার্যাবলীর কথা উল্লেখ থাকে। পরিমেল নিয়মাবলীতে দৈনন্দিন কার্যাবলীর কথা উল্লেখ থাকে, এগুলো আশা করি পারবেন। ওকে, স্মারকলিপির কোন ধারাটি কোম্পানির কার্যক্ষমতার সীমা নির্দেশ করে? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধারাটা, এটা আপনারা বলেন। স্মারকলিপির কোন ধারাটি কোম্পানি সংগঠনের কার্যক্ষমতার সীমা নির্দেশ করে?
সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কোন ধারাটা বলেন? 28 নম্বরটা আপনারা বলেন। 28 নম্বরটা মোট 33টা এমসিকিউ আছে। হ্যাঁ, আর 2-3 মিনিট লাগবে আমাদের, তারপর শেষ করে দিব। স্মারকলিপির কোন ধারাটি পরিবর্তন করার জন্য কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা কোনটি বা কার্যক্ষমতা সীমা নির্দেশ করে? 28 উদ্দেশ্য ধারা কার্যক্ষমতার সীমা নির্দেশ করে। 28 উত্তর হবে খ। শেয়ার হোল্ডাররা কোম্পানি থেকে কি পায়? শেয়ার হোল্ডাররা পায় লভ্যাংশ। আর যারা ঋণপত্র বা বন্ড কিনে, ঋণপত্র যারা কিনে বা যারা বন্ড কিনে তারা পায় সুদ। ঠিক আছে, শেয়ার হোল্ডাররা পায় লভ্যাংশ, বন্ড বা ঋণপত্র কিনলে পাবে সুদ। হক সাহেব এক্স লিমিটেড কোম্পানির প্রতিটি 1000 টাকা দামের 5টি শেয়ার ক্রয় করেন। 1000 টাকা করে 5টি, তাহলে তার দায় কতটুকু? 5000 টাকা। 1000 টাকা করে 5টি শেয়ার কিনে তার দায় কত? 5000 টাকা। কারণ সে যতটুকু বিনিয়োগ করবে সেইটুকু তার দায়। কারণ দায় হচ্ছে সীমিত, সীমিত দায়, মূলধন পর্যন্ত দায় বহন করবে। দেনা পরিশোধে ব্যর্থ হলে কোম্পানি কোন ধরনের অবসায়ন ঘটবে? সেই ক্ষেত্রে আপনার যদি দেনা, এটা তো আপনাদের পড়াই নাই, এটা বলে দিচ্ছি, ধরেন কোম্পানি দেনা পরিশোধ করতে পারলো না, সেই ক্ষেত্রে বাধ্যতামূলক বিলোপ সাধন করতে হবে। কারণ পাওনাদারে টাকা দিতে পারতেছেন না, কোম্পানি বন্ধ করেন, বিলোপ সাধন করেন, আদালত বলবে তখন। কোম্পানির বিলোপ সাধন পদ্ধতি কত প্রকার? 3 ভাবে। আদালতের তত্ত্বাবধানে, স্বেচ্ছামূলক, বাধ্যতামূলক, 3টা আছে টোটাল। কর ফাঁকি দেওয়ার প্রবণতা, কর ফাঁকি দেয়, ট্যাক্স দিতে চায় না এই কোম্পানি সংগঠন, ট্যাক্স কম দিতে চায়, ফাঁকি দিতে চায় কোম্পানি সংগঠন। ওকে, ক্লিয়ার? এখন একটা এক্সাম নেওয়া হবে, কুইজ পরীক্ষা। সময় 6 মিনিট, কুইজ 20টি এমসিকিউ থাকবে। ওকে, আমরা পিডিএফ ও কমেন্ট বক্সে দিয়ে দিব, পিডিএফ কমেন্ট বক্সে পাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ক্লাস এইটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।